জি স্যার। পরীক্ষা দিতে চাও নাকি ভয় পাও? স্যার দিতে চাই, দিলে ভালো হবে। অবশ্যই। প্রপার্টিজ অফ ম্যাটার, অবভিয়াসলি পরীক্ষা দিলে তোমরা নিজেদেরকে জাজ করতে পারবে যে আমার নিজের প্রবলেম কোথায়, ঠিক আছে? কারণ তুমি যখন একটা টেস্ট দিবে তুমি তোমার ভুল ধরতে পারবা, যাতে করে ফাইনাল পরীক্ষা গিয়ে ওই ভুলগুলো আর না হয়, ঠিক আছে? মার্কস ক্যারি করাটা ইম্পর্টেন্ট না, নিজের প্রবলেমটা কোথায় সেটা ফাইন্ড আউট করাটাই হচ্ছে মেইন প্রবলেম, মানে মেইন বিষয়। ঠিক আছে, সো আমরা শুরু করি। প্রপার্টিজ অফ ম্যাটার। প্রপার্টিজ অফ ম্যাটার ব্যাপারটা কি? প্রপার্টিজ অফ ম্যাটারে আমরা যেটা পড়বো, আমাদের নতুন সিলেবাসে যেগুলো দিয়েছে আমি তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করে কিছু বুঝাই দিচ্ছি, ঠিক আছে? যে তোমাদের নিউ সিলেবাসের আন্ডারে কি কি থাকবে, বা প্রপার্টিজ অফ ম্যাটার চ্যাপ্টার কি কি। তো বাংলা, ওটা তো বাংলা ভার্সন, তাই মানে আই মিন বাংলায় লিখেছে, ইংলিশে তো লিখে নেই, তাই না? হ্যাঁ, দেখাচ্ছি। ফার্স্ট পেপার। ওকে। প্রপার্টিজ অফ ম্যাটারে যে বিষয়গুলো বাদ দিয়েছে ওইগুলো একটু কঠিন ছিল। And তোমরা অনেক লাকি, কিন্তু তোমাদের যারা সিনিয়র তাদেরকে প্রপার্টিজ অফ ম্যাটার চ্যাপ্টার পুরোটাই বাদ দিয়ে দিচ্ছে, তাদের কিছুই রাখে নাই। ওকে, দেখি আমরা কি কি আছে। পদার্থের আন্তঃআণবিক গণে কি লিখছে, এটা আন্তঃআণবিক বলের প্রকৃতি ব্যাখ্যা করতে হবে, মানে একটা যে কোনো একটা ম্যাটেরিয়ালস এর হচ্ছে কি আমাদের তিনটা মলিকুলার ফোর্স নিয়ে আলোচনা করতে হবে। তারপর এখানে নাম্বার 2 যেটা বলছে, বড় করি আর একটু। নাম্বার 2 হচ্ছে কি বিভিন্ন ধরনের আমাদের ওই যে ক্যালকুলেশন করবো, ওই যে বন্ড, ঠিক আছে? তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, এগুলো পড়েছো না? ওইগুলো নিয়ে একটু ডিসকাস করো। তারপর হচ্ছে গিয়ে মেটালিক বন্ড, এগুলো নিয়ে ডিসকাস করা হবে। তারপর নাম্বার 3 যেটা বলেছে আন্তঃআণবিক বলের আলোকে পদার্থের স্থিতিস্থাপক আচরণের ব্যাখ্যা করতে পারবে। মানে হচ্ছে নাম্বার 3 তে আমরা ডিসকাস করব হচ্ছে গিয়ে যে একটা ম্যাটারের হচ্ছে গিয়ে যে ইন্টারমলিকুলার যে ফোর্স আছে, সেই ইন্টারমলিকুলার ফোর্সের রেসপেক্টে আমরা তাদের ইলাস্টিসিটি নিয়ে আলোচনা করব। আমরা মূলত এই চ্যাপ্টারে আমি সহজভাবে যদি বলি সেটা হচ্ছে এই 1 থেকে যে 8 দিয়েছে, 8টা কন্টেন্ট দিয়েছে। 8টা কন্টেন্ট দেওয়া মানে হচ্ছে 8টা কন্টেন্ট বাদ দিয়েছে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা হচ্ছে বিশাল বড় একটা চ্যাপ্টার, এই বইয়ের ওয়ান অফ মানে লংগেস্ট চ্যাপ্টার এই চ্যাপ্টারটা, ঠিক আছে? সবচেয়ে বড় একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের অর্ধেক বাদ দিয়েছে, আর যেগুলো বাদ দিয়েছে এগুলা অনেক কঠিন, আর যেগুলা দিয়েছে এগুলা এতটাই সহজ যে তোমরা নিজেরাই পারবা। ওকে, তো আমরা শুরু করি, কি বলো? দেখবা একটা মজার মজায় কাজ করা যাবে, কারণ এই চ্যাপ্টারের মেইন থিমটা আমাদের কাজে আসে কোথায় জানো? এই চ্যাপ্টারের মেইন থিমটা কাজে আসে ব্রিজ কনস্ট্রাকশন। বিশাল বিশাল, তোমরা দেখবা নিউ ইয়র্কের যে ব্রিজ আছে না, একটা এভাবে ব্রিজটা এরকম, এরকম ব্রিজটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, এভাবে সুতা দিয়ে ধরে রাখছে, বিশাল আকৃতির ব্রিজটা। সো এই ধরনের ব্রিজ ক্যালকুলেশনের জন্য এই চ্যাপ্টারের ইনফরমেশন কাজে আসে, ঠিক আছে? ইনফরমেশন অনেক কাজে আসে। তার মানে বলবো কি আমরা এই চ্যাপ্টার শিখে ব্রিজ কনস্ট্রাকশন করতে পারবো? না পারলেও অ্যাটলিস্ট কেউ কিছু যখন বুঝাবে, বা নতুন যখন প্রযুক্তি নিয়ে কথাবার্তা হবে দেশে বা দেশের বাইরে, তখন সেটা তুমি পার্টিসিপেট করতে পারবে। ওকে, সো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমি একটু সিরিয়ালটা আপাতত আজকে একটু বই দেখে পড়াই, তোমরা কিছু মাইন্ড করো না। আমরা হচ্ছে পদার্থের আন্তঃআণবিক বল নিয়ে একটু, বা আই মিন ইংলিশটা হচ্ছে গিয়ে ইন্টারমলিকুলার ফোর্স অফ ম্যাটার নিয়ে একটু ডিসকাস করবো। ইন্টারমলিকুলার ফোর্স, ওকে? ইন্টারমলিকুলার ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্স কি বলতে পারবা এনিওয়ান? কেমিস্ট্রির সাথে অনেক কিছু রিলেশন আছে এই চ্যাপ্টারে মোটামুটি। ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে গিয়ে আমাদের যে ম্যাটার কয় ধরনের হয় বলো? আমাদের ম্যাটার কয় ধরনের হয়? থ্রি টাইপস অফ ম্যাটার, রাইট? একটা হচ্ছে গিয়ে কি গ্যাস, তারপর হচ্ছে গিয়ে কি লিকুইড, এন্ড হচ্ছে গিয়ে কি সলিড। সো গ্যাসের মধ্যে কি হয়, পার্টিকেল গুলা, মলিকিউল গুলা যেগুলো আছে এগুলো অনেক ডিস্টেন্সে থাকে, রাইট? লিকুইডে কি হয়, মলিকিউল গুলা অনেক কাছাকাছি থাকে, এগুলো তোমাদের শেখানো দরকার আছে। আর সলিডে কি থাকে, একদম কাছাকাছি থাকে, রাইট? খুবই কাছাকাছি থাকে। সো ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে গিয়ে কি এখন বলো গ্যাসের আমি যদি বলি তোমাদেরকে ইন্টারমলিকিউলার ইন্টারমলিকুলার যদি ডিসটেন্স নিয়ে যদি কথা বলি আমি তোমাদের সাথে, ইন্টারমলিকুলার ডিসটেন্স, এখানে গ্যাস লিকুইড সলিড কোনটার কোন টাইপ অফ ম্যাটারের
ইন্টারমলিকুলার ডিসটেন্স বেশি ডেফিনেটলি গ্যাসের, এরপর লিকুইডের, এরপর কি সলিডের। সলিডের ইন্টারমলিকুলার ডিসটেন্স নাই বললেই চলে। আর যদি বলি আমরা ইন্টারমলিকুলার ফোর্স নিয়ে যদি কথা বলি, তাহলে সবচেয়ে বেশি ইন্টারমলিকুলার ফোর্স কোন ম্যাটেরিয়ালসের মধ্যে আছে, গ্যাসে, লিকুইডে নাকি সলিডে? বলো তো। সলিডের। ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে গিয়ে সলিডে, তারপর লিকুইডে, এরপর হচ্ছে গিয়ে কি গ্যাসে। কেন? কারণ মলিকুল গুলোর মধ্যে যে গ্যাপটা, সেগুলা গ্যাপগুলো নিয়ে আমরা আলোচনা করি। ওকে, মানে গ্যাপটা যদি বেশি হয় তাহলে ফোর্স হচ্ছে কম হয়, লিকুইডে গ্যাপটা আরেকটু কম, এখানে ফোর্সটা আরেকটু বেশি, এন্ড সলিডে গ্যাপটা হচ্ছে গিয়ে অনেক বেশি, এখানে হচ্ছে অনেক কম। এগুলো নিয়ে আমরা ইন্টারমলিকুলার ফোর্স আর ইন্টারমলিকুলার ডিসটেন্স নিয়ে কথাবার্তা বললাম। এখন আমরা হচ্ছে গিয়ে আজকে যেগুলো পড়বো অল্প কিছু সময় বা ফার্স্টের দিকে, এগুলো দেখবো খুবই মোটামুটি তোমরা পারো, ঠিক আছে, বা তোমরা যাতে পারো সেগুলো নিয়ে একটু কথা বলবো। আচ্ছা বলো তো, আয়নিক বন্ড নিয়ে 9-10 বা কেমিস্ট্রিতে কি পড়ে এসেছো? কেমিস্ট্রিতে বন্ড নিশ্চয়ই পড়ানো হয়েছে অলরেডি। আয়নিক বন্ড কি? মেটাল আর নন মেটালের মধ্যে বন্ডিং। মেটাল আর নন মেটালের মধ্যে বন্ডিং হচ্ছে আয়নিক বন্ড। যেমন আয়নিক বন্ডে কি হয়, একটা মলিকিউলার একটা অ্যাটমের কি হয়, লাস্ট শেল থেকে ইলেকট্রনের হচ্ছে গিয়ে কি হয়, ইলেকট্রন ট্রান্সফার হয়ে যায় আর একটা চার্জ ক্রিয়েট হয়, রাইট? পজিটিভ চার্জ, একটা ম্যাটেরিয়াল পজিটিভ চার্জ হয়, একটা একটা মলিকিউল হচ্ছে নেগেটিভ চার্জ হয়, তখনই তাদের মধ্যে কি হয়, তখনই তাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হয়। যেমন সোডিয়াম হচ্ছে লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে, 11 ইলেকট্রন। ও যদি একটা ইলেকট্রন যদি রিলিজ করে, তাহলে সোডিয়াম কি হয়ে যাবে, সোডিয়াম পজিটিভ হয়ে যাবে। এন্ড সোডিয়াম যে ইলেকট্রনটা রিলিজ করবে, ক্লোরিন কি করবে, ওই ইলেকট্রনটা কি করবে, অ্যাকসেপ্ট করবে। ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে কি হবে, ক্লোরিন নেগেটিভ চার্জ হয়ে যাবে, তাই না, 2Cl হয়ে যাবে। তখন আমরা কি করি, ইকুয়েট করে, আমরা ইকুইলিব্রিয়াম করে, তারপর আমরা কি করি, কি বলে, এভাবে লিখে থাকি, তাই না, কেমিক্যাল ইকুয়েশন। এটা ক্যান্সেল হয়ে যাবে, ফাইনালি আমরা লিখতে পারি কি, সোডিয়াম ক্লোরাইড ফর্ম করছে। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড কিসের ফর্ম হয়েছে, এখানে আয়নিক বন্ড ফর্ম হয়েছে। এগুলো তো তোমরা পারো, বোঝানোর দরকার আছে নতুন করে ভেঙে ভেঙে? আই থিঙ্ক দরকার নাই, আছে নাকি? বলো, কোভ্যালেন্ট বন্ডে কি হয়, কোভ্যালেন্ট বন্ডে ইলেকট্রন গুলো কি হয়, বলো তো। কোভ্যালেন্ট বন্ডে স্যার ইলেকট্রন ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ার করে, এই তো ইলেকট্রন শেয়ার করে। কি করে, যে আমাদের যেগুলো নন মেটালিক পার্টিকেল গুলো, নন মেটালিক ম্যাটেরিয়ালস গুলো আছে, তাদের লাস্ট শেল থেকে ইলেকট্রন যেটা থাকে, ওটার সাথে ও আরেকটা মলিকিউলের সাথে ইলেকট্রন কি করে, শেয়ার করে একটা কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে। এখন আমরা বলে এসেছি যে আয়নিক বন্ড আর কোভ্যালেন্টের মধ্যে সবচেয়ে বেশি, এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে স্ট্রং বন্ড কে, আয়নিক বন্ড নাকি কোভ্যালেন্ট বন্ড? এই দুইটার মধ্যে যদি আমরা, আয়নিক বন্ড হচ্ছে গিয়ে মোটামুটি আয়নিক বন্ড হচ্ছে রিলেটিভলি স্ট্রঙ্গার দেন কোভ্যালেন্ট বন্ড। ওকে, আচ্ছা। আর আমরা আরেকটা পড়েছিলাম ভ্যান ডার ওয়ালস বন্ড, এটা কি বলতো, হোয়াট ইজ ভ্যান ডার ওয়ালস বন্ড? আই থিঙ্ক তোমরা পড়েছো এটা 9-10 বা ইন্টারমিডিয়েটও মনে হয় পড়েছো অলরেডি। ভ্যান ডার ওয়ালস বন্ড কি? কি ভ্যান ডার ওয়ালস বন্ড কি বলতে পারবা? ভ্যান ডার ওয়ালস বন্ড হচ্ছে গিয়ে যে আমাদের যখন হচ্ছে গিয়ে আমরা কোনো একটা মলিকুল গুলো যখন আমরা মিশে যাবে বা অনেক অবস্থায় থাকবে, মানে একটার সাথে একটা খুব সুন্দর মতো ডিস্ট্রিবিউট অবস্থায় থাকবে, তখন হচ্ছে গিয়ে ওর সেন্টারে যে পজিটিভ চার্জ আছে আর ওর চারপাশে যে নেগেটিভ চার্জ আছে, তখন এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ গুলো মিলে কি করে, একটা বন্ডিং ক্রিয়েট করে। এটা হচ্ছে কি আমাদের ভ্যান ডার ওয়ালস বন্ড। এগুলা হচ্ছে গিয়ে আমরা কেমিস্ট্রিতে আরো ডিটেলস করবো, এখান থেকে অনেক ক্যালকুলেশন গুলো আছে, কিন্তু ফিজিক্সে আমাদের তেমন কিছুই নাই, জাস্ট ডেফিনেশন গুলো আছে। ইভেন এগুলো কখনো আসেও না ফিজিক্সে, তারপর আমরা কিছু ডেফিনেশন গুলো বললাম। আমরা বেসিক্যালি আজকে শুরু করব ইলাস্টিসিটি। বুঝতে পেরেছো, কি শুরু করব, ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কি বলো দেখি। বেসিক আমাদের আজকে কাজ হচ্ছে আমাদের আজকের লেকচার যে এখন থেকে শুরু হলো। ইলাস্টিসিটি, বলো ইলাস্টিসিটি কি, কে বলতে পারবা নাকি? নিজের মতো করে বলো, তুমি যা জানো তাই বলো। হোয়াট ইজ ইলাস্টিসিটি? বলতে পারবা এনিওয়ান?
ইলাস্টিসিটি কি? যখন কোন একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করা হবে এবং ফোর্স অ্যাপ্লাই করার ফলে ওই অবজেক্টে একটা ডিফর্মেশন হবে, একটু চ্যাপ্টা হবে, একটু লম্বা হয়ে যেতে পারে, একটু ছোট হয়ে যেতে পারে। আবার যদি আমি ফোর্সটা সরায় নেই বা ফোর্সটা রিমুভ করে দেই, তখন কি হয়, সে যদি আগের অবস্থায় চলে আসে, তাহলে এই যে একটা ম্যাটারের বা একটা ম্যাটেরিয়ালসের যে এই ধরনের আচরণ অর বিহেভিয়ার অর প্রপার্টিস, এই প্রপার্টিসটাকে বলা হয় কি? ইলাস্টিসিটি। যেমন কি? যেমন হচ্ছে গিয়ে ধরে নাও আমি এখানে যদি এটা একটা প্লাস্টিকের, এটা একটা মার্কার পেন আছে, এই মার্কার পেনকে যদি আমি বোথ সাইড থেকে প্রেসার ক্রিয়েট করি, তখন কি হচ্ছে, মার্কারটা মনে করো সাইজে ছোট হয়ে গেল। এরপর ফোর্স দিচ্ছি, বোথ সাইড থেকে ফোর্স দিচ্ছি, এটা মার্কারটা সাইজে ছোট হয়ে গেল। এখন যদি আমি ফোর্সটা সরায় নেই, তখন মার্কারটা যদি আবার লম্বা হয়ে আগের অবস্থানে ফিরে যেতে পারে, একেবারে যতটুকু সাইজের ছিল অতটুকু সাইজে ব্যাক করতে পারে। যেই প্রপার্টিজ এর কারণে ওই প্রপার্টিসকে বলা হয় কি? ম্যাটেরিয়ালস এর ইলাস্টিসিটি প্রপার্টিস। ওকে, এটাকে বলা হচ্ছে ইলাস্টিসিটি। যেমন আরো কি হয়, একটা তুমি রাবার, যে কোনো একটা রাবারকে তুমি যদি লম্বা করে একটা ফোর্স দাও, লম্বা করো, তখন এটা লম্বা হবে, আবার যদি ছেড়ে দাও সেটা আগের অবস্থানে চলে যাবে। তো এই যে প্রপার্টিস, এটাকে বলা হয় ইলাস্টিসিটি। এন্ড যে ধরনের ম্যাটেরিয়ালস গুলা এই ইলাস্টিসিটি প্রপার্টিসটা সাস্টেইন করে, তার মধ্যে থাকে, ওই ধরনের ম্যাটেরিয়াল গুলাকে বলা হয় ইলাস্টিক ম্যাটেরিয়াল। কি বলা হয়? ইলাস্টিক ম্যাটেরিয়াল। ঠিক আছে? তো ইলাস্টিক ম্যাটেরিয়ালস কারা বলো তো? ইলাস্টিক ম্যাটেরিয়ালস কারা? যাদের এই ইলাস্টিসিটি প্রপার্টিসটা আছে, তারাই হচ্ছে গিয়ে ইলাস্টিক ম্যাটেরিয়ালস। এখন এই ইলাস্টিক ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে আমরা বেসিক্যালি যেটা পড়বো, সেটা হচ্ছে কোন কোন অবজেক্টে ইলাস্টিক ম্যাটেরিয়াল বা ইলাস্টিসিটি কম আছে, কোন কোন অবজেক্টে ইলাস্টিসিটি একটু বেশি আছে। এগুলা নিয়ে মূলত আমরা ফার্স্ট অফ অল আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে? এখন বলো ইলাস্টিসিটি, আমি যদি বলি একটা রাবার, সাপোজ একটা রাবার আছে তোমার হাতে, আর হচ্ছে গিয়ে একটা রড আছে, রডটা হচ্ছে মেড অফ আয়রন। ওকে, এখন রাবার এন্ড রড এই দুইটার মধ্যে ইলাস্টিক ম্যাটেরিয়ালস কোন বা ইলাস্টিক প্রপার্টিস কার বেশি বলতে পারবা? রাবারের। রাবারের। কিভাবে বুঝলা? কারণ রাবারকে ফোর্স অ্যাপ্লাই করে ও ডিফর্মেশন হবে, আবার ফোর্সটা সরায় নিলে সে আবার আগের অবস্থানে চলে যাবে, তাই রাবারে ইলাস্টিসিটি বেশি। কিন্তু ফিজিক্স বলে আয়রন, রডের আর আয়রনের ইলাস্টিসিটি বেশি। কেন? কারণ তুমি আয়রনকে ফোর্স দিলে ওকে সহজে ডিফর্মেশন করা যাবে না, আর তুমি এটাকে ফোর্স দিলে ও হচ্ছে কি তোমার ওকে ডিফর্মেশন করার জন্য যদি বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়, ইলাস্টিসিটির ডেফিনেশন হচ্ছে এরকম অ্যাকর্ডিং টু ফিজিক্স, যেই অবজেক্টকে ডিফর্মেশন করতে আমাদের বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, ওই অবজেক্টের ইলাস্টিসিটি ম্যাটারে বা ইলাস্টিসিটি প্রপার্টিস হচ্ছে কি বেশি। তো এইখানে রাবার এন্ড রডের মধ্যে রডকে ডিফর্মেশন করার জন্য আমাকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়, এই কারণে হচ্ছে কি রডের ইলাস্টিসিটি বেশি আর রাবারের ইলাস্টিসিটি কি হবে? কম হয়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি ইলাস্টিসিটি ডেফিনেশন। আর ইলাস্টিক ম্যাটেরিয়ালস তো বললাম, যা যে ধরনের ম্যাটেরিয়ালস এর মধ্যে ইলাস্টিসিটি প্রপার্টিসটা থাকবে, ওই ধরনের ম্যাটেরিয়ালসকে বলা হয় ইলাস্টিক ম্যাটেরিয়াল। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে আরেকটা ডেফিনেশন পড়বো, সেটা হচ্ছে গিয়ে পিওর ইলাস্টিক ম্যাটেরিয়াল। এখন আমরা বলবো পিওর আবার ইমপিওর মানে কি, তাই না? পিওর ইলাস্টিক ম্যাটেরিয়ালস, বলো তো পিওর ইলাস্টিক ম্যাটেরিয়ালসটা কি বলতে পারবা? ইলাস্টিসিটির ধর্ম প্রপার্টি যেটা, সেটা থেকে আসছে মূলত। পিওর ইলাস্টিক ম্যাটেরিয়ালস হচ্ছে এমন এক ধরনের ম্যাটেরিয়াল যেখানে তুমি কোনো একটা ম্যাটেরিয়ালসের উপর যাই ফোর্স করো না কেন, সেটা যদি সম্পূর্ণরূপে ফোর্সটা সরা নিলে সেটা যদি পুরোপুরি ভাবে আগের অবস্থানে বা আগের কন্ডিশনে বা আগের সিচুয়েশনে ফিরে যেতে পারে, তাহলে ওই ধরনের ম্যাটেরিয়াল গুলাকে কি বলা হবে? পিওর ইলাস্টিক ম্যাটেরিয়ালস। ওই ধরনের ম্যাটেরিয়াল গুলাকে বলা হবে কি পিওর ইলাস্টিক ম্যাটেরিয়ালস। ঠিক আছে? এখন আমাদের চারপাশে যত ধরনের আমরা অবজেক্ট দেখি না কেন, এরা কেউই পিওর ইলাস্টিক ম্যাটেরিয়ালস না। কারণ
তুমি মনে করো তোমার হাতে একটা রড আছে, রডকে তুমি একটা ফোর্স দিয়ে এটাকে বাঁকা করলাম, আবার তুমি যদি ফোর্সটা সরায় নাও, সেটা কি আবার আগের জায়গায় ফিরে যাবে পুরোপুরি ভাবে? কি মনে হয় বলো? একটা রডকে, এরকম একটা রড আছে, সেই রডকে তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো, এটাকে বাঁকা করে দাও, আবার যদি ফোর্সটা তুমি সরায় নাও, সেই রডটা কি আবার অটোমেটিক্যালি আগের অবস্থানে যাবে? যেমন হচ্ছে গিয়ে এরকম একটা রড আছে, তুমি হচ্ছে দুই পাশ থেকে এটাকে ফোর্স অ্যাপ্লাই করলো, তাহলে রডটা দেখতে এরকম হয়ে গেল, আবার তুমি ফোর্স সরানো যায়, সেটা কি আবার এইখান থেকে এখানে যাবে কিনা যাবে না? না স্যার, যাবে না। যাবে না। এটা তাহলে আমরা যদি না যাই, তাহলে সেটাকে আমরা পিওর ইলাস্টিক ম্যাটেরিয়ালস বলতে পারবো না। বুঝতে পারছো? ওকে। এখন একটা রাবারের বেলাও এরকম হবে। একটা রাবার মনে করো তোমরা মাথায় অনেক সময় রাবার ব্যান্ড ইউজ করো না? এই রাবার ব্যান্ড ইউজ করার সময় দেখবে মাঝে মাঝে বাচ্চারা এভাবে টেপ এটাকে লম্বা করে টানতে থাকে, তাই না? তো টানতে টানতে এটা কি হয়, এক সময় এটা ফোর্স অ্যাপ্লাই করবা, ছেড়ে দিবা, এটা কিন্তু আগের যে শেপ ছিল, যে যতটুকু রাউন্ডে ছিল, সেটা কিন্তু যতটুকু রাউন্ডে ফিরে যায় না। কেন যায় না? কারণ এটা তখন যদি না যায়, তাহলে সেই ধরনের অবজেক্ট গুলাকে আমরা পিওর ইলাস্টিক ম্যাটেরিয়ালস বলতে পারবো না। তার মানে পিওর ইলাস্টিক ম্যাটেরিয়ালস কারা? কোনো একটা ম্যাটেরিয়ালস এর উপর তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো, ওর একটা ডিফর্মেশন করো, আবার একই পরিমাণে ফোর্স তুমি যদি সরায় নাও, ও যদি আবার সেম সাইজ সেম শেপে চলে আসতে পারে, তাহলে ওই ধরনের ম্যাটেরিয়ালকে বলা হয় কি, পিওর ইলাস্টিক ম্যাটেরিয়ালস। বুঝা গেছে? পারবা? তাহলে কি ইলাস্টিক বলতে কিছু আছে? না, পিওর ইলাস্টিক বলতে পিওরলি কিছু নাই, আমরা জাস্ট একটা ডেফিনেশন দিয়ে কতটুকু পিওরিটি, এটা পিওরিটিটা হিসেব করি, যেমন ধরো 90%, কখনো 80%, এভাবে হিসেব করি। বুঝতে পারছো? আচ্ছা, তারপর আরেকটা ম্যাটেরিয়ালস আছে, এটাকে বলা হয় পিওর প্লাস্টিক ম্যাটেরিয়ালস। দেখো, ইলাস্টিক ম্যাটেরিয়ালস আবার কি আছে, পিওর প্লাস্টিক ম্যাটেরিয়ালস। এটা কি বলতো? ইলাস্টিকের অপোজিট? এক্স্যাক্টলি, ইলাস্টিকের অপোজিট। পিওর প্লাস্টিক ম্যাটেরিয়ালস হচ্ছে তুমি একটা অবজেক্টকে ফোর্স অ্যাপ্লাই করলা, ও ডিফরমেশন হইছে, ফোর্স সরায় নিছো, ও আগের অবস্থানে যাচ্ছে না, একটুও যাচ্ছে না, তাহলে ওই ধরনের ম্যাটেরিয়ালস গুলোকে বলা হবে পিওর প্লাস্টিক ম্যাটেরিয়ালস। এটা রডের হইতে পারে, মেটালের হইতে পারে, প্লাস্টিকের হইতে পারে, কাগজের হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এমনটা না প্লাস্টিক মানে হচ্ছে কি আমাদের প্লাস্টিকের একটা আইটেম, এরকম কিছু না। ফিজিক্স কিন্তু অনেক এরকম কিছু সাউন্ড কিন্তু আমাদের অনেক ডিস্টার্ব করে, ঠিক আছে? প্লাস্টিক মানে নর্মালি আমরা নর্মাল মানুষ প্লাস্টিক বলতে, প্লাস্টিক ম্যাটেরিয়াল বলতে যেটা বুঝবে একজন ফিজিসিস্ট, তুমি আমি, যে আমরা যারাই আছি যারা ফিজিক্স পড়তেছি, তারা পিওর প্লাস্টিক ম্যাটেরিয়াল বলতে কিন্তু পিওর প্লাস্টিকের বোল বা প্লাস্টিকের বালতি এগুলো কিন্তু বুঝবো না। বুঝতে পেরেছো? মনে থাকবে? আচ্ছা, আরেকটা আমরা যে ডেফিনেশন পড়বো, এই দুটো ডেফিনেশন পড়লাম, আরেকটা ডেফিনেশন পড়বো, সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট, এটা একটু বলো দেখি কি হইতে পারে এটা, ইলাস্টিক লিমিট এই ডেফিনেশনটা কি হতে পারে? তোমরা পারবা, আশা করি একটু চিন্তা করলেই পারবা। বলো সাদিয়া, বলো এটা কি হইতে পারে, ইলাস্টিক লিমিট এটা কি হইতে পারে? জান্নাত বলো, সাদিয়া তো শুনতে পাচ্ছ না। বলো, ইলাস্টিক লিমিট এটা ডেফিনেশন কি হতে পারে? স্যার যেটাকে টানবো সেটা আর কিছু হবে না, অনেক বড়, স্যার অনেক বড় একটা, স্যার অনেকক্ষণ ধরে থাকবে আর কি। আচ্ছা, আরেকজন। অবজেক্টের হাইয়েস্ট ইলাস্টিসিটি লিমিট যেটা, মানে এটার পরে আর যাবে না, লাইক টানলে ফোর্স অ্যাপ্লাই হলে কিছু হবে না, ওইটাই ইলাস্টিক লিমিট। হ্যাঁ, অনেকটা কাছাকাছি, দুজনে যেটা বলেছো কাছাকাছি গিয়েছো, থ্যাংক ইউ তোমাদের। লিমিটটাই হচ্ছে ইলাস্টিসিটি যেটা বোঝায়। যেমন এখন মনে করো এখানে একটা রাবার আছে, রাবারের একটা স্কেলের মতো রাবার আছে, তুমি এই রাবারকে একটা ফোর্স অ্যাপ্লাই করলা, 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলা, 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার কারণে রাবারটা এত বড় হয়ে গেল, একটু লম্বা হয়ে যাবে, এই পাশে একটু লম্বা হয়ে যাবে, একটু চিকন হয়ে যাবে, এতটুকু লম্বা হয়ে গেল, 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে, আবার যদি 10 নিউটন ফোর্স সরায় দাও, ও হচ্ছে আবার আগের অবস্থানে ফিরে গেল। যদি আগের অবস্থানে ফিরে যায়, তাহলে এটাকে আমরা কি বলবো, পিওর ইলাস্টিক ম্যাটেরিয়ালস বলবো। ওকে। আবার তুমি মনে করো 11 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলা, 11 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে ছেড়ে দিলা, তারপর সে আগের অবস্থানে আবার চলে গেল,
এইভাবে করে তুমি করছো, করতে 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 মনে করো 15 নিউটন পর্যন্ত আগের অবস্থানে ফিরে যাচ্ছে। বাট তুমি দেখলা যে যদি তুমি 16 নিউটন ফোর্স অ্যাপ্লাই করো এটা লম্বা হবে, বাট ফোর্সটা সরায় নিলে এটা আগের অবস্থানে আর ফিরে যাচ্ছে না। দেখা যাচ্ছে কি এটা একটু বড় হয়ে আছে। ওকে, এটা একটু বড় হয়ে আছে। তাহলে ম্যাক্সিমাম যে ফোর্স পর্যন্ত কোনো একটা অবজেক্টের পিওর ইলাস্টিসিটি যে প্রপার্টিস এটা হচ্ছে গিয়ে বজায় থাকে বা সাস্টেইন করে, ওই ফোর্সকে বলা হচ্ছে গিয়ে ইলাস্টিক লিমিট। বুঝতে পেরেছো? আমাদের এই এক্সাম্পলের জন্য কতটুকু পর্যন্ত ছিল? 15 নিউটন পর্যন্ত। তাহলে 15 নিউটনটা হচ্ছে গিয়ে কি ইলাস্টিক লিমিট। এই লিমিটের 15 লিমিটের বাইরে তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো ওর মধ্যে আর পিওর ইলাস্টিক ম্যাটেরিয়ালস এর যে প্রপার্টিসটা ওই প্রপার্টিসটা আর থাকবে না। বুঝতে পেরেছো ইলাস্টিক লিমিটটা? এইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা ডেফিনেশনটা এই চ্যাপ্টার থেকে যদি কোনো ডেফিনেশন আসে তাহলে দেখবা 10 বারের মধ্যে যদি এই চ্যাপ্টার থেকে 5টা ডেফিনেশন আসে 5টাই এটা আসে, ইলাস্টিক লিমিটের ডেফিনেশন। বুঝতে পেরেছো? ওকে, এটা হচ্ছে আমরা পড়লাম। এখন আমরা আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে পিওর হার্ড ম্যাটেরিয়াল। এটা ইলাস্টিক লিমিটটা পড়লাম, যেটা আমাদের হইলো। বা ডেফিনেশন গুলো কি লেখার দরকার আছে বোর্ডে? বলো, ডেফিনেশন গুলো কি বোর্ডে লিখবো নাকি মুখে বললে হচ্ছে? পারবা? কি মনে হয় তোমাদের? তোমাদের ইয়ে কি, ইচ্ছা কি? কথা বলে না, সবাই হারায় গেছে। বলো। এখন আমরা যেটা পড়বো পিওর বা পারফেক্টলি রিজিড বডি। পারফেক্টলি রিজিড বডি। ওকে, পারফেক্টলি রিজিড বডি কি? পারফেক্টলি রিজিড বডি হচ্ছে কোনো একটা অবজেক্টের উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, বাট তুমি যতই ফোর্স অ্যাপ্লাই করো না কেন এইটার কোনো শেপ, সাইজ কিছুই তুমি চেঞ্জ করতে পারো না। তাহলে এটাকে আমরা কি বলবো? পারফেক্টলি রিজিড বডি বলবো। বুঝতে পেরেছো? তুমি যতই ফোর্স অ্যাপ্লাই করো না কেন এর শেপ, সাইজ তুমি কোনো কিছুই চেঞ্জ করতে যদি না পারো তাহলে এটাকে আমরা কি বলবো? পারফেক্টলি রিজিড বডি বলবো। এরকম কোনো কিছু আছে? এরকম কিন্তু কোনো কিছু নাই। সবচাইতে হার্ড ম্যাটেরিয়াল হচ্ছে প্লাটিনাম। প্লাটিনামকেও কিন্তু তুমি ফোর্স অ্যাপ্লাই করে এটার শেপ চেঞ্জ করতে পারো। সো পারফেক্টলি রিজিড বডি বলেও কিন্তু আমাদের চারপাশে কোনো কিছু নাই। বোঝা গেছে? মনে থাকবে তো এগুলা? এগুলা কিন্তু আমাদের এক্সামে থাকবে। আর এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে আমাদের আস্তে আস্তে এক একটা করে ডেফিনেশনে যাচ্ছি। স্ট্রেইন, এইটা অনেক ইম্পর্টেন্ট। স্ট্রেইন, স্ট্রেইনটা কি? স্ট্রেইনটা কি? স্ট্রেইনটা হচ্ছে গিয়ে এরকম যে আমি কোনো একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করব, কতটুকু তার রেসপেক্টে প্রিভিয়াস লেন্থের রেসপেক্টে কতটুকু চেঞ্জ হবে সেটা হচ্ছে গিয়ে স্ট্রেইন। ম্যাথমেটিক্যালি যদি আমি তোমাদেরকে এক্সপ্লেইন করার ট্রাই করি, যেমন ধরো এইখানে হচ্ছে গিয়ে একটা ওয়্যার আছে, এই ওয়্যারের হচ্ছে গিয়ে লেন্থ হচ্ছে গিয়ে মনে করো 10 মিটার। আমি হচ্ছে এই ওয়্যারের সাথে একটা হেভি একটা ওয়েট কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এই ওয়্যারের সাথে কি করলাম? একটা হেভি ওয়েট কানেক্ট করে দিলাম। তাহলে এই ওয়্যারটা মনে করো লম্বা হয়ে কতটুকু হয়ে গেল? 11 মিটার হয়ে গেল। কতটুকু হয়ে গেল? 11 মিটার। কতটুকু ইনক্রিজ হয়েছে তার লেন্থ? বলো তো, লেন্থ কতটুকু ইনক্রিজ হয়েছে? 1 মিটার। তাহলে স্ট্রেন বলতে আমরা যেটা বুঝবো, স্ট্রেন বলতে যেটা বুঝবো চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ যেটা থাকবে সেটা। বুঝতে পারছো? চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। তাহলে এখানে কত হবে? 11 মাইনাস 10 মিটার, আর এখানে কত হবে? 10 মিটার। তাহলে স্ট্রেন কত হবে? 1 ডিভাইডেড বাই 10 মিটার। মনে থাকবে স্ট্রেনটা কি? বুঝতে পেরেছো? কোনো কনফিউশন? স্ট্রেনের আবার তিনটা টাইপস আছে। একটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেন, আরেকটা হচ্ছে স্প্যাশিয়াল স্ট্রেন, আরেকটা হচ্ছে ভলিউম স্ট্রেন। মানে যদি তোমার লেন্থের চেঞ্জ হয় তাহলে সেটাকে বলবো আমরা লংগিটিউডিনাল স্ট্রেন।
আর যদি তোমার এরিয়া চেঞ্জ হয় তাহলে আমরা সেটাকে বলবো, আমরা সেটাকে হচ্ছে গিয়ে তোমার স্পেশাল স্ট্রেন বলি। আর যদি তোমার ভলিউমে চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা ভলিউমের স্ট্রেন বলি। যেমন আমরা যদি স্পেশাল স্ট্রেন নিয়ে কথা বলি, যেমন মনে করো ঘটনাটা হচ্ছে এরকম যে এরকম একটা শেপের অবজেক্ট ছিল, তুমি এই শেপের অবজেক্টের সাথে কি করলে, একটা হেভি একটা ম্যাচ কানেক্ট করে দিলা, বিশাল একটা ম্যাচ এটা ভেবেছিল ঝুলিয়ে দিলা, তাহলে এটা কিরকম হয়ে যাবে দেখতে, একটু লম্বা হয়ে যাবে আর এই পাশে কি একটু চিকন হয়ে যাবে না, রাইট? এরকম হয়ে যাবে। এটা হচ্ছে এরিয়া A1, এটা হচ্ছে গিয়ে মনে করো এরিয়া A2। এখন মনে করো ফোর্স অ্যাপ্লাই করার কারণে কোনো না কোনো ভাবে এরিয়া বেড়ে গেল, ঠিক আছে, লম্বা হয়ে গেল, এরিয়া বেড়ে গেল। এখন যদি এরিয়া বেড়ে যায় তাহলে আমাদের স্পেশাল স্ট্রেনটা কি হবে বলো দেখি, A2 মাইনাস A1 ডিভাইডেড বাই কত হবে, A1 হবে, মনে থাকবে? তো এটার ইউনিট হচ্ছে গিয়ে কত, মিটার স্কয়ার, এটার ইউনিট হচ্ছে গিয়ে কত, মিটার স্কয়ার। তাহলে স্ট্রেনের কি কোনো ইউনিট থাকবে বলো? থাকবে না কিন্তু, কারণ ডিফারেন্সটা হচ্ছে মিটার স্কয়ার আর এটা হচ্ছে কি মিটার স্কয়ার, মিটার স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, স্ট্রেনের কোনো ইউনিট থাকবে না। তো স্ট্রেন বোঝা গেছে, মনে থাকবে, পারবা তো নাকি? আশা করি পারবা, স্ট্রেনটা অনেক ইম্পর্টেন্ট। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস মানে কি ইন ইংলিশ, স্ট্রেস মানে কি বলো দেখি, মানে নরমালি স্ট্রেস বলতে আমরা কি বুঝি বলো, হোয়াট ইজ স্ট্রেস? শুনতে পাচ্ছ তোমরা? স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে হচ্ছে গিয়ে মনে করো তোমার এখানে একটা ওয়্যার আছে, একটা ওয়্যার কিরকম শেপ, যে কোনো ওয়্যার কিরকম শেপের হয় বলো তো, সিলিন্ডার শেপ, তাই তো? সিলিন্ডার শেপের, এটা হচ্ছে একটা ওয়্যার, এটা মনে করো সিলিন্ডার শেপের একটা ওয়্যার আছে। তুমি কি করলা, এই ওয়্যারের সাথে ভার্টিক্যালি তুমি ঝুলিয়ে দিছো, এই ওয়্যারের সাথে হেভি একটা ম্যাচ তুমি কানেক্ট করে দিলা, ওকে, 5 কেজি একটা ম্যাচ কানেক্ট করে দিলা। তাহলে এই ওয়্যারটা কি হবে, এই ওয়্যারটা একটু লম্বা হয়ে যাবে। আর এই ওয়্যারটা একটু লম্বা হয়ে গেল, কতটুকু লম্বা হলো, এতটুকু লম্বা হইলো। মনে করো আগে তার লেন্থ ছিল ক্যাপিটাল এল, আর এখন তার সে লম্বা হয়ে গেছে গিয়ে কত, স্মল এল অ্যামাউন্ট অফ, সে লেন্থ বেড়ে গেছে। এখন তার এটুকু কি তার এরিয়া না, ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে গিয়ে তার এরিয়া। আর এখানে কি তুমি অ্যাপ্লাই করেছো, এখানে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছো। স্ট্রেসের ডেফিনেশন হচ্ছে গিয়ে, স্ট্রেসের ডেফিনেশন হচ্ছে গিয়ে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, ঠিক আছে? কত ফোর্স অ্যাপ্লাই করবা আর তুমি কোন এরিয়াতে ফোর্স অ্যাপ্লাই করবা, সেই ফোর্স পার এরিয়াটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য কি, স্ট্রেস। বুঝতে পেরেছো? আর আমি যদি স্ট্রেন ক্যালকুলেশন করতে চাই, এই ডায়াগ্রাম থেকে স্ট্রেন কত হবে, চেঞ্জ ইন লেন্থ কত, স্মল এল, আর প্রিভিয়াসলি লেন্থ কত ছিল, ক্যাপিটাল এল। এইটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রেন আর এইটা হচ্ছে গিয়ে আমাদের কি, স্ট্রেস। বুঝতে পেরেছো? মনে থাকবে বলো? Stress equals to pressure. হ্যাঁ, স্ট্রেস, Stress equals to হ্যাঁ, pressure, না, right? স্ট্রেস ইকুয়ালস টু প্রেসার বলা যাবে না। প্রেসার হচ্ছে গিয়ে তোমার, প্রেসারটা বেসিক্যালি আমরা উপর থেকে ক্রিয়েট করি। আর এখানে হচ্ছে গিয়ে তোমার, আমি একটা অবজেক্টকে হচ্ছে গিয়ে ফোর্স অ্যাপ্লাই করে এটাকে লেন্থের চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তোমার, তবে হ্যাঁ স্ট্রেসের যে গেট আপ আর প্রেসার যে গেট আপ এটা দেখতে একই রকম হবে। এটার ইউনিটটা কি হবে তাহলে, নিউটন পার মিটার স্কয়ার। আর এটার কি ইউনিট হবে, স্ট্রেনের ইউনিট হবে না কিন্তু, হবে নাকি হবে না, So, হবে না হবে না। কিন্তু, ওকে। এই হচ্ছে কি আমাদের আহ কি হলো, স্ট্রেস নিয়ে কথা বলে। এখন যদি আমরা স্ট্রেন আর স্ট্রেস নিয়ে কি ক্লিয়ার তো কনসেপ্ট, কোনো কনফিউশন থাকলে বলো, এই দুটো বেশি ইম্পর্টেন্ট, আমাদের অনেক কাজে আসবে, ঠিক আছে? স্ট্রেন আর স্ট্রেসটা অনেক কাজে আসবে। সো স্ট্রেন নিয়ে আমরা কথা বললাম, স্ট্রেস নিয়েও কথা বললাম, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ব্রেকিং ফোর্স। বলো তো ব্রেকিং ফোর্সটা কি, কি হইতে পারে ডেফিনেশনের ইন্ট্রোডাকশন মতে, হোয়াট ইজ ব্রেকিং ফোর্স?
বলতে পারবা? এই চ্যাপ্টারের কিন্তু মোটামুটি মনে করো অর্ধেক পড়াশোনা আজকে শেষ হয়ে যাবে, আর একটা ক্লাস লাগবে আই থিঙ্ক, তারপরে এই চ্যাপ্টারে আর কিছু থাকবে না। এই চ্যাপ্টারে যেগুলো কঠিন ছিল সেগুলো বাদ দিয়ে দিছে, সহজ জিনিসগুলো দিয়েছে। ব্রেকিং ফোর্স কি বলো? ব্রেকিং ফোর্স কি হবে? নিশাত বলো দেখি, ব্রেকিং ফোর্সটা কি হইতে পারে তোমার মতে? স্যার আমি বলবো। হ্যাঁ বলো, তোমাকে জিজ্ঞেস করেছি। হ্যাঁ, ব্রেকিং ফোর্সটা কি হইতে স্যার পারে? কিছু স্যার কিছু ভাঙ্গার ফোর্স নাকি? হ্যাঁ, ব্রেকিং মানে তো ভাঙা, অনেকটা এরকমই হবে। ব্রেকিং মানে হচ্ছে গিয়ে কি, তুমি একটা এই অবজেক্টকে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, কত? 5 নিউটন, 5 কেজি ফোর্স ম্যাস অবজেক্ট করে তার ফোর্সটা আমি ক্যালকুলেশন করতে পারবো, কারণ ওয়েটটা এখানে ফোর্স হচ্ছে, তার ওয়েট হিসেবে কাজে আসবে, তার ওয়েটটাই হচ্ছে গিয়ে ফোর্স হিসেবে কাজে আসবে। এখন একটা ফোর্স অ্যাপ্লাই করতে 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 একটা সময় আসবে না, এটা ছিঁড়ে এটা ভেঙে যাবে, অথবা এটা ছিঁড়ে যাবে, হইতে পারে না? সো যেই ফোর্স অ্যাপ্লাই করলে মিনিমাম যে ফোর্স অ্যাপ্লাই করে কোন একটা অবজেক্টের ব্রেক হয়ে যাবে সেটা ছিঁড়ে যাবে, সেই ফোর্সটাকে বলা হয় কি? ব্রেকিং ফোর্স। যেমন আমাদের যে আমরা মনে করি একটা দড়ি আছে, বা মনে করো একটা ওয়্যার আছে, সাপোজ আমার হাতের কাছে একটা ওয়্যার আছে, এই ওয়্যারকে একটা সময় হবে না, আমি যদি ফোর্স অ্যাপ্লাই করতে চাই একটু লম্বা হতে থাকবে, তাই না? লম্বা হতে হতে একটা সময় আসবে যে মিনিমাম একটা ফোর্স, মিনিমাম যে ফোর্সটা অ্যাপ্লাই করে এটা একসময় ওই ওয়্যারটা একসময় ছিঁড়ে যাবে। সো যেই ফোর্স মিনিমাম অ্যাপ্লাই করে একটা ওয়্যার ছিঁড়ে যেতে পারে, বা যে কোনো একটা ম্যাটেরিয়ালস ভেঙে যেতে পারে অথবা ছিঁড়ে যেতে পারে, সেই ফোর্সটাকে বলা হয় কি? ব্রেকিং ফোর্স। বোঝা গেছে? মনে থাকবে? সো আমরা এখন পর্যন্ত যে ডেফিনেশন গুলা পড়লাম, এই ডেফিনেশন গুলা অনেক এক্সামে হচ্ছে কি আমাদের আসে, যেমন ইলাস্টিক লিমিট কি, পিওর ইলাস্টিক বডি ডেফিনেশন কি, পিওর প্লাস্টিক বডি ডেফিনেশন কি, পিওর রিজিড বডি ডেফিনেশন কি, স্ট্রেইন কি, স্ট্রেস কি, তারপর ব্রেকিং ফোর্স ডেফিনেশন এক্সামে আসে। এই চ্যাপ্টার থেকে ডেফিনেশন খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি আমরা মূলত দেখার ট্রাই করলাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেন এন্ড স্ট্রেস নিয়ে ডিসকাস করব। ওকে, ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেন এন্ড স্ট্রেস, এগুলা নিয়ে মূলত ডিসকাস করব। ডিসকাস করার আগে আমাদের লিঙ্কটা শেষ হয়ে যাবে, আমরা হচ্ছে গিয়ে লিঙ্ক এটা ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেন এন্ড স্ট্রেস নিয়ে ডিসকাস করার আগে আমরা একটা কাজ করি, আমরা ছোট একটা শর্ট ব্রেক নিয়ে নিই, কি বলো? ব্রেক নিলে ভালো হয় না একটা, নাকি? আমরা তাহলে শুরু করি। এখন কয়টা বাজে? 44। আমরা 55 এ জয়েন করব আবার। ওকে, 55 এ আমরা জয়েন করব। আমি লিংকটা কেটে দিচ্ছি। শুনতে পেয়েছো সবাই? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে।